আসসালামু আলাইকুম। আমি জামিলা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি কবিতা পড়াবো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব যতীন্দ্রমোহন বাগচি, কবি যতীন্দ্রমোহন বাগচি রচিত কাজলা দিদি কবিতাটি। কবিতা পড়ার শুরুতে আমি প্রথমে কবি পরিচিতিটা সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। যে কোনো কবিতা লেখার জন্য একজন কবি অনেক পরিশ্রম করেন, এই জন্য কবিতাটা পড়ার আগে অবশ্যই আমাদের কবি পরিচিতি সম্পর্কে, কবি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া উচিত। তাই আমি কবি পরিচিতি দিয়ে আমার এই কবিতা পড়া শুরু করব। 1878 সালের 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। কবি যতীন্দ্রমোহন বাগচি খুব নামকরা একজন কবি ছিলেন। তার লেখা যে পত্রিকা দুটো ছিল, মানসী ও পূর্বাচল, এই পত্রিকা দুটো কিন্তু সেই সময়ে খুব সারা জাগানো দুটো পত্রিকা ছিল, এবং এই পত্রিকাতে এমন অনেক বিষয় উঠে আসতো যেগুলোর মাধ্যমে কাব্যচর্চা, সাহিত্য চর্চা, রাজনীতি চর্চা, সব ধরনের বিষয়গুলোই সে সমস্ত কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠত। তিনি পল্লীপ্রীতি মানে কি? পল্লী হচ্ছে গ্রাম, গ্রামের প্রতি যে ভালোবাসা, তার কবিতার বৈশিষ্ট্য সেটাই ছিল। অর্থাৎ তার কবিতার মধ্যে গ্রামের বৈশিষ্ট্যই ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো ছিল লেখা, কেয়া, বন্ধুর দান। এগুলো ছাড়াও আরও অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। ঠিক কাজলা দিদিটি তেমনই তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ কাব্যমালঞ্চ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ কাজলা দিদি কবিতাটি কিন্তু আরও অনেক বড়, এবং এই কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থের মধ্যে আরও অনেক কবিতা আছে, তার মধ্যে কাজলা দিদি একটি কবিতা। আমাদের এই কবি 1948 সালের 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এখন আমরা চলে যাব আমাদের মূল কবিতায়। কাজলা দিদি। আমি এখানে কাজলা দিদি কবিতাটির ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছি। দেখো, তোমরা সবাই দেখছো নিশ্চয় ছবিটি। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস্না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝির ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই? এই হলো আমাদের কাজলা দিদি কবিতা। কাজলা দিদি কবিতাটির মধ্যে কবি একটা ছোট্ট মেয়ে, ছোট্ট
একটা মেয়ের তার বোনের প্রতি ভালোবাসার যে আকুতি, তার বোনকে ভালোবাসার যে একটা আহাজারি, তার বোন না থাকার যে একটা কষ্ট, একটা বেদনা, সেটা ফুটিয়ে তুলেছে। দেখো শিক্ষার্থীরা, প্রত্যেকে খেয়াল করো, আমাদের প্রত্যেকেরই কিন্তু বড় বোন আছে, অনেকেরই বড় বোন আছে। তোমরা অনেকে ছোট বোনদের বড় বোন। তাহলে এই কবিতাটির মাধ্যমে তোমরা অনেক কিছু উপলব্ধি করতে পারবা। তোমার বড় বোনের প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারবা। তুমি বড় বোন হিসেবে তোমার ছোট বোন কেমন করে তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা উপলব্ধি করতে পারবা। বোনের প্রতি বোনের ভালোবাসা একটা চমৎকার নিদর্শন এই কবিতাটির মাধ্যমে আমাদের এই যতীন্দ্রমোহন বাগচি কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবিতাটির শুরুর দিকে লাইনগুলোতে বোঝা গেছে যে ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল তার কাজলা দিদি, অর্থাৎ দিদির নাম ছিল কাজলা। সারাক্ষণ সবসময় দিদির সঙ্গে খেলাধুলা, ঘুমানো, খাওয়া, পুকুর ঘাটে পানি আনা, ফুল তুলতে যাওয়া, সব বিষয়গুলো এখানে কবি এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে এই বিষয়গুলোর সঙ্গে তার দিদির সঙ্গে একটা চমৎকার সখ্যতা ছিল। তার দিদির সঙ্গে একটা টান ছিল এই বিষয়গুলোর ওপর। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না বা বোঝে না। সে এতই ছোট যে তার দিদি চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ সে মারা গেছে, এটা সে বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। অর্থাৎ হয়তো সে মনে করে তার দিদি কোথাও লুকিয়ে গেছে কিংবা কোথাও বেড়াতে গেছে, হয়তো যে কোনো মুহূর্তেই চলে আসবে। এই জন্য প্রতিটা মুহূর্তে সে তার দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না ইত্যাদি প্রশ্ন করে তার মাকে সে জর্জরিত করে। মা কষ্ট পায়। মা যখন বলতে পারে না, মা যখন বোঝাতে পারে না এই ছোট্ট খুকিকে তার কাজলা দিদি আসলে আর কখনো ফিরে আসবে না, তার মায়ের মমতার ছোঁয়াতেও আর কখনো ফিরে আসবে না, তার মায়ের ভালোবাসা নিতেও আর কখনো ফিরে আসবে না, তখন মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করে। মা উত্তর দিতে পারে না, মা মুখ লুকিয়ে কাঁদেন। আমাদের কাজলা দিদি কবিতাটির এই হলো সারমর্ম। এখন আমরা চলে যাব শব্দার্থতে। শব্দের অর্থগুলো, যেহেতু এটা কবিতা, এখানে অনেকগুলো শব্দ এমনভাবে তুলে ধরা হয়েছে যেগুলোর অর্থ আমাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে, তাহলে এই কবিতাটা সম্পর্কে আমরা আরও সুস্পষ্ট ধারণা নিতে পারব। শ্লোক। শ্লোক হচ্ছে শ্লোক বা ছড়া বা ছোট কোনো পদ। ছোট পদ অর্থাৎ কোনো ছোট ছড়া বা পদ, এগুলোকে বলা হচ্ছে শ্লোক। জোনাই। জোনাকি পোকাকে বলা হচ্ছে জোনাই। দিদি, বড় বোন বা আপা। আমার শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই শব্দার্থগুলো সুন্দর করে লিখে নিবা এবং সেগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। নেবু অর্থাৎ লেবু। লেবুকে এখানে নেবু বলা হচ্ছে। ভুঁই চাপা। ভুঁই চাপা হচ্ছে, ভুঁই মানে হচ্ছে মাটি, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। চাপা ফুল আমরা অনেকেই দেখেছি। ভুঁই চাপা হচ্ছে মাটির উপর জন্মানো চাপা ফুল। মারাশনে। মারাশনে মানে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ দেওয়া। অর্থাৎ আমরা যখন ঘাসের উপর দিয়ে বা মাটির উপর দিয়ে যাই, তখন দেখে না চললে অনেক কিছু আমাদের পায়ের নিচে পড়ে যায়, পিষে নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই বিষয়টা খেয়াল করতে বলা হয়েছে যে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই মারাশনি কথাটির মাধ্যমে। আমি আবার বলছি শব্দার্থগুলো দেখো। শ্লোক মানে শ্লোক, ছড়া বা ছোট পদ। জোনাই হচ্ছে জোনাকি পোকা। দিদি, বড় বোন বা আপা। নেবু হচ্ছে লেবু। ভুঁই চাপা, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। মারাশনি, পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ দেওয়া। আমাদের এই শব্দার্থগুলো, এগুলো দিয়ে শুধু যে শব্দ অর্থই তৈরি বলবে তা না, এগুলো দিয়ে তোমরা বাক্যও তৈরি করে ফেলবে। শব্দের অর্থগুলো যখন তোমরা সুস্পষ্টভাবে বলতে পারবে এবং লিখতে পারবে, মুখস্থ করে ফেলতে পারবে, তখন বাক্য তৈরি করে ফেলবে। বাক্য গঠনগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? 3 নাম্বার দেখো, বিপরীত শব্দ। আমরা বিপরীত শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করব। দিন, রাত। দিনের বিপরীত হচ্ছে রাত। ঘুম, এর বিপরীত জাগরণ। ঢাকা, ঢাকা এর বিপরীত হচ্ছে খোলা। নতুন, এর বিপরীত শব্দ পুরনো। জ্বলা, এর বিপরীত শব্দ নেভা। 4 নাম্বার, ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি। এখানে কোথায় জোনাকি জ্বলে?
জোনাকি জলে কোথায়? নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? বুলবুলি লুকিয়ে থাকে ডালিমের ডালে। কে শোলক বলতেন? শোলক বলতেন দিদি। ঝিঝি কোথায় ডাকে? ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন? ফুলের গন্ধে ঘুম আসে না। কবিতাটা খুব ভালো করে না পড়লে এই শব্দগুলো তোমাদের কিন্তু অজানায় থেকে যাবে। কবিতাটা খুব ভালো করে পড়ে এই বিষয়গুলো এগুলো তোমরা মিলিয়ে দেখবে। এবার চলে আসছে প্রশ্নের উত্তরের পালা। 5 নাম্বার প্রশ্নের উত্তরগুলো বলি ও লিখি। ক নাম্বার, কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ যেখানে গেলে আর কেউ কখনো ফিরে আসে না। কাজলা দিদি চিরদিনের জন্য তাদেরকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে। খ নাম্বার, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? কাজলা দিদির কথা কখন বেশি মনে পড়ে? ছোট্ট বোন অর্থাৎ ছোট্ট খুকিটির কাজলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশবাগানের মাথার ওপর চাঁদ ওঠে, যখন বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে, অর্থাৎ ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে, লেবুর ফুলের গন্ধে যখন ঘুম আসে না, তখন ফুলের গন্ধে অর্থাৎ লেবুর ফুলের গন্ধে যখন ঘুম আসে না, এই খুকিটি তখন একা একা যখন জেগে থাকে, তখন তার দিদির কথা খুব মনে পড়ে, অর্থাৎ এই সময়গুলোতে তার দিদি তার সঙ্গী ছিল। গ নাম্বার, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? কাজলা দিদির কথা শুনলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কারণ কাজলা দিদি আর কখনোই ফিরে আসবে না। ছোট্ট খুকিটি যখন সবসময় তার মাকে তার কাজলা দিদির কথা জিজ্ঞাসা করে, তখন মা এই ছোট্ট খুকিটিকে বা ছোট্ট বোনটিকে কিছুতেই বুঝিয়ে বলতে পারে না যে তার দিদি আর কখনো ফিরে আসবে না, তার দিদি মারা গেছে। এই কারণে মা আঁচল দিয়ে মুখ ঢেকে বা মুখ লুকিয়ে কাঁদেন। মা উত্তর দিতে না পারার কারণেই আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করেন। ঘ নাম্বার, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কারণ কাজলা দিদির সর্বসময়ের খেলার সাথী ছিল এই ছোট্ট বোনটি। সব সময়ের খেলার সাথী ছিল, পুতুল খেলার সাথী ছিল। এই জন্য পুতুলের যখন বিয়ে দিবে তখন তার দিদি যদি না থাকে তখন কেমন তার খুব কষ্ট হবে, এই কথাটা ভেবে তার পুতুলের বিয়ের সময় দিদির কথা খুব মনে পড়ছে। ও নাম্বার, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে? পুতুল বিয়ের সময় অর্থাৎ যখন তার দিদির কথা পুতুল বিয়ে দেওয়ার সময় যখন এই ছোট্ট বোনটির তার দিদির কথা খুব মনে পড়ছে, তখন সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করছে সে কোথায় গেছে, কেন আসে না, তা মায়ের কাছে জানতে চাচ্ছে। মা উত্তর দিতে পারছে না, মা বলতেও পারছে না যে তার দিদি আর কখনো ফিরে আসবে না। আঁচলে মুখ লুকিয়ে মা কাঁদতে থাকে। আর এই ছোট্ট বোনটি মনে করে দিদি বোধহয় লুকিয়ে আছে, দিদি বোধহয় কোথাও বেড়াতে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। এই জন্য সে দিদির জন্য অপেক্ষা করে আর মনে মনে ভাবে সেও দিদির মতো লুকিয়ে যাবে। এজন্য মাকে বলে যে সেও যদি দিদির মতো লুকিয়ে যায়, তার দিদি এবং সে দুজনেই যখন থাকবে না, মা যখন বাড়িতে একা থাকবে, তখন মায়ের কেমন মজা হবে। মা যে সবসময় তার দিদির কথা তার কাছে লুকিয়ে যায়, এই কথাটির উত্তরেই কিন্তু আমাদের এই ছোট্ট খুকিটি তার মাকে এই কথাটি বলেছিল যে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। চ নাম্বার, খুকিমাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন? আচ্ছা, ছোট্ট খুকিটি তার মাকে শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছিল কারণ শিউলি ফুলের গাছের নিচে ভুঁই চাপা ফুল ফুটেছিল। শিউলি ফুলের গাছের নিচের ছোট ছোট ভুঁই চাপা যে ফুলগুলো ফুটেছিল, মা শিউলি ফুলের গাছের পুকুর থেকে যখন পানি নিয়ে আসার সময় শিউলি ফুলের গাছের নিচ দিয়ে আসবে, তখন যদি সাবধানে না আসে, চাপা ফুলগুলো মায়ের পায়ের নিচে পড়ে
নষ্ট হয়ে যাবে, তখন তার দিদি তাকে নিয়ে যে ছোট্ট ছোট চাপা ফুলগুলো শিউলি ফুলের গাছের নিচ থেকে শিউলি ফুল চাপা ফুল কুড়িয়ে নিয়ে আসতো, সেগুলো যখন দেখতে পাবে না তখন খুব মন খারাপ করবে। এই জন্য খুকি তার মাকে শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছিল। 6 নাম্বার, ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? আচ্ছা, ডালিম গাছের ফল ছিঁড়তে খুকি মাকে বারণ করেছে কারণ মা যদি না জেনে ডালিম গাছের ফল ছিঁড়তে যায়, মা তো জানবে না যে ডালিম গাছে ছোট্ট বুলবুলি বাসা করে থাকে। তার দিদির অর্থাৎ কাজলা দিদির এই বুলবুলি পাখি খুব পছন্দের ছিল। তারা দুই বোন অর্থাৎ এই ছোট্ট খুকি এবং কাজলা দিদি দুজনে মিলে এই ডালিম গাছ থেকে ডালিম পাড়ত। শুধু তাই না, এই বুলবুলি পাখির বাসাও তারা দেখে যেত, বুলবুলি পাখিকে তারা দেখে যেত। মা যদি সাবধানে ফল ছিঁড়তে না পারে, যদি গাছটা নড়ে ওঠে, তাহলে বুলবুলি পাখিটি উড়ে কোথাও চলে যাবে। তখন তার দিদি এসে যখন দেখবে বা শুনবে যে বুলবুলি পাখিটি নেই, উড়ে চলে গেছে, তখন খুব মন খারাপ করবে। এই জন্য খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছিল। এই হলো আমাদের প্রশ্নের উত্তর। আমাদের কাজলা দিদি কবিতাটি আজকে এখানে পড়া শেষ হচ্ছে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো, আমি যে উত্তরগুলো যেমনভাবে পড়লাম তেমন করে লেখার চেষ্টা করবে। যদি আরও সুন্দরভাবে গুছিয়ে লেখো তাহলে তো খুবই ভালো। আর যদি মনে করো যে না, আমার এই প্রশ্নের উত্তরগুলো যেমন করে আমি বলে দিয়েছি তেমন করে লিখবা, তাহলেও হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রশ্নের মানের কথা চিন্তা করে, অর্থাৎ নম্বরের কথা, মার্কসের কথা চিন্তা করে লিখবে। যে প্রশ্ন যতটুকু মার্কসের জন্য লিখতে বলা হয়েছে অন্তত ততটুকু লিখতে হবে। 4 মার্কের জন্য তুমি 2 লাইন লিখে দিলে কিন্তু তোমাকে পুরো 4 মার্ক দেয়া হবে না, সেখানে একটু বেশি করে লিখতে হবে। তো কথাগুলো হয়তো মনে হবে যে এর চেয়ে বেশি কথা তো লিখতে পারছি না, তখন গুছিয়ে আশেপাশের 2 লাইনের কথা মনে করিয়ে দিয়ে কথাগুলো গুছিয়ে লিখবে। আশেপাশের কবিতার পরের এবং আগের লাইনগুলো কিন্তু মাঝখানে লাইনের সঙ্গে মিল করে লেখা হয়, তাহলে টপিকসগুলো মাথার মধ্যে নিয়েই এই প্রশ্নের উত্তরগুলো লিখতে যাবে। কবিতার প্রশ্নের উত্তর লেখা কিন্তু খুব কঠিন ব্যাপার, আবার খুব যে কঠিন তাও না। একটু মনোযোগ দিয়ে কবিতা পড়ে বুঝে প্রশ্নের উত্তর লিখতে আসলে কিন্তু উত্তরগুলো সুন্দর করে লেখা যাবে। আমি আশা করব তোমরা এই কবিতার প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে লিখবে। প্রয়োজনে আমি যেমন করে উত্তরগুলো বলে দিয়েছি তেমন সাহায্য নিবে। আমারটাই লিখতে হবে তা না, তোমরা তোমাদের মতো করে নোট তৈরি করবে। ঠিক আছে, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা দিয়ে আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে আমি আজকের ক্লাস বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।